আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। এসএসসির জন্য আমি এমসিকিউ বোর্ডে আসা কোশ্চেনগুলো সলভ করছিলাম। আগে আমি অলরেডি 4টা লেকচার আলোচনা করেছি, আজকে হচ্ছে আমার 5ম লেকচার। সো 5ম লেকচারে হচ্ছে আমি 26 নম্বর এমসিকিউ থেকে শুরু করব। এর আগে আমি 4টা লেকচার আলোচনা করেছি, সেখানে আমি 25টার মতো এমসিকিউ আলোচনা করেছি এবং সেইগুলো আলোচনা করতে প্রায় আমার 1 ঘন্টা 16-17 মিনিট মতো সময় লাগছে। সো এখন হচ্ছে আমি 26 নম্বর থেকে আলোচনা করবো। সো আমি ভিডিওগুলো 20 মিনিটের ভিতরে রাখতে চাচ্ছি। কোনো ক্লাস অবশ্য 20-22 মিনিট না 24 মিনিটও হয়েছে। সো তোমরা যদি ভালো রেসপন্স পাই, তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে না ভাই বড় ভিডিও বানাতে হবে, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বিষয়টা বিবেচনায় রাখবো। তো যাই হোক, কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, পড়ন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে। সো পড়ন্ত বস্তুর জন্য আমাদের 3টা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা হচ্ছে জাস্ট আমাকে বিলিভ করে নিতে হবে, কোনো ম্যাথমেটিক্যাল প্রমাণ নয়। আসলে বলা হচ্ছে কি যে কোনো একটা বস্তু যদি বিনা বাধা স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হয়, তাহলে ভারী বস্তু আর হালকা বস্তু দুটো একই সময়ে পড়বে, ঠিক আছে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এই জায়গাটা থেকে যদি আমি একটা কোনো পালক ফেলে দিই, আর এই জায়গাটা থেকে কোনো একটা বস্তু এম ভরের কোনো একটা বস্তু ভারী বস্তু যদি ফেলে দিই, আমি যদি বলে দিই যে তার আদিবেগটা 0 এবং এখানে বাইরের বাধা থাকবে না, স্থির অবস্থান থেকে এবং বিনা বাধাই, মানে বাইরের বাধা থাকবে না। যদি এমনটা হয় তাহলে এখান থেকে এখানে আসতে যতটুকু সময় লাগবে, এখানে আসতে ততটুকু সময় লাগবে। সো এই পরীক্ষাটা গ্যালিলিও করছিল। আসলে তুমি এটা ইউটিউবে সার্চে দেখতে পারো, গ্যালিলিওর ফার্স্ট ল পরীক্ষা এক্সপেরিমেন্ট, তুমি দিলে দেখবে একটা ভিডিও আছে। তিনি এটা আসলে করছিল। এটা কীভাবে করছিল আমি নিজেও জানি না। সো তিনি যেটা ভাবছেন এটা আসলে অনেক কিছু। যাই হোক, এরপরে হচ্ছে কি, এটা আমরা এখন সেকেন্ড ল পড়বো। সেকেন্ড লতে কি বলা হচ্ছে দেখো, সেকেন্ড লতে বলা হচ্ছে যে কোনো একটা বস্তু, দেখো এখানে এম ভরের কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা, এটা ধরো ভূমি। সো এই বস্তুটা যখন ফেলে দিচ্ছি, ধরো ওই বস্তুটা এখানে আসলো, এই পয়েন্টে আসতে যে সময় লাগে, কোনো একটা বস্তু এম ভরের বস্তু এখানে আসতে যে পরিমাণ সময় লাগে, যে পয়েন্টে সময় লাগবে এবং ওই পয়েন্টে যে বেগ পাবে, ওই বেগটা হবে ওই সময়ের সমানুপাতিক। মানে ভালো করে বোঝো, ধরো কোনো একটা বস্তু ফেলে দিলাম, এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগলো, তারপরে লাগলো 2 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, এখানে আসতে 4 সেকেন্ড। এই যে শেষ সেকেন্ডে ওই পয়েন্টের যে বেগ প্রাপ্ত হবে, ওই বেগটা ওই সময়ের সমানুপাতিক। তাই এখানে বলা হচ্ছে যে পড়ন্ত বস্তু জিনিসের কোনটি সঠিক, তাহলে ভি সমানুপাতিক টি আছে একটা, সেকেন্ড ল, এবং থার্ড ল আর একটা আছে। আমি তোমাদের সেটা একটু বোঝাই। থার্ড ল, তারপরে আমি অপশন দেখব। থার্ড ল, থার্ড লটা কেমন? থার্ড লতে বলা হচ্ছে যে এম ভরের কোনো একটা বস্তু যদি আমি ছেড়ে দিই, এখান থেকে এম ভরের কোনো একটা বস্তু যদি ছেড়ে দিই, তাহলে কি হয় যে বস্তুটা ধরো এখানে নামতেছে, অ্যান্ড দেন হচ্ছে ধরো কোনো একটা বস্তু এখান থেকে এতটুকু হাইট অতিক্রম করলো। এই হাইটে এই পয়েন্টে যে সময়টা পাচ্ছে, সে যে সময়টা পাচ্ছে ওই হাইটটা হবে ওই সময়ের বর্গের সমানুপাতিক। এইটা আমাদের দেওয়া রয়েছে। এখন তাহলে কোনটা সঠিক আমরা একটু দেখি। ভি সমানুপাতিক টি হয়, টি সমানুপাতিক কিন্তু ভি না, তাহলে এটাও হবে না, এই সমানুপাতিক টিও হবে না, এই সমানুপাতিক টি স্কোয়ার হবে। খ নম্বর হবে উত্তর। ক্লিয়ার কি ব্যাপারটা? সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর বলা হচ্ছে কোনটি ত্বরণের মাত্রা। সো ত্বরণের মাত্রা তোমাদের বের করে আমি দেখাইছিলাম, তারপরও আমি আর একটু দেখাই। আমি এটা আগে আলোচনা করছি। ত্বরণ মানে হচ্ছে কি ভি বাই ত্বরণ মানে হচ্ছে ভি বাই টি। আচ্ছা, এবং খেয়াল করো বেগ মানে কি, বেগের একক হচ্ছে ms/-1, আর টি এর যে আছে সেটা হচ্ছে কি s, রাইট? সো বেগের যে মাত্রাটা আছে, বেগ ইকুয়াল টু কি, আমরা বেগ মানে জানি হচ্ছে স্মরণ বাই সময়। সো স্মরণের জন্য মাত্রা হচ্ছে l, আর সময়ের জন্য হচ্ছে t। সো ভি এর মাত্রা কি lt/-1, তাহলে আমরা ভি এর মাত্রা পাচ্ছি lt/-1, আর টাইমের মাত্রা কি এরকম। সো উপরে গেলে হয় কি, এই যে এটা হবে ত্বরণের মাত্রা। সো খ নম্বর হবে উত্তর। ওকে, আচ্ছা, এবার আমরা 28 নম্বর কোশ্চেনটা যদি দেখি একটু দেখো। বলা হচ্ছে যে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? সরণ এবং দূরত্ব নিয়ে তোমাদের আসলে অনেক বোঝাচ্ছি। সো তারপরও আমি আবার একটু দেখাই। দেখো এই ধরনের কোশ্চেন আসলে আমি অনেক করাইছি, তারপর আমি একটু দেখাই। দেখো কোন একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে সে আবার ওই পয়েন্টে ফিরে আসছে। তো 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরে আসতে তার এক ব্যক্তির সময় লাগে টোটাল 2 মিনিট মতো সময় লাগে। আচ্ছা,
তো 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? আচ্ছা এখানে দেখো 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? আচ্ছা তো 1 মিনিটে সে কতটুকু গেছে এটা আমাদের জানতে হবে আগে, যে 1 মিটার 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। সো একবার টোটাল ঘুরে আসতে, এক পাক ঘুরে আসতে সময় লাগে 2 মিনিট। ফাইন, তাহলে এখন বলা হচ্ছে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? 1 মিনিট ঘোরার মানে কি, সে অর্ধেক পথ অতিক্রম করছে না, এই যে, তাহলে সরণ কত হবে? সরণ কত হবে? এতটুকু হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত? 100, তাহলে এখান থেকে আরও 100। খেয়াল করো সরণ মানে কি, সব থেকে সর্বনিম্ন দূরত্ব। যদি আমি এই পয়েন্টে যদি দূরত্ব চাইতাম তাহলে কি হতো, যে পুরো পথ হচ্ছে 2πr ভাগ হচ্ছে কত, এই যে আমাদের এতটুকু দূরত্ব অর্ধেক 2 দিয়ে ভাগ দিতাম, এটা হচ্ছে আমাদের দূরত্ব হতো। বাট আমি এখন চাচ্ছি কি সরণ, তো সরণের জন্য কি হবে, r প্লাস r, অর্থাৎ এতটুকু r ব্যাসার্ধ, এতটুকু r ব্যাসার্ধ। ক্লিয়ার না? ক্লিয়ার না ব্যাপারটা? সো এটা হবে 2r, সো 2 × 100, তার মানে 200 মিটার হবে উত্তর। আর যদি বলতো পুরো বৃত্তটা ঘুরে আসতে কত সময় লাগবে, সরণ কত হতো, সেক্ষেত্রে সরণ হতো 0। কেননা সরণ জিনিসটা কি আসলে, সরণ জিনিসটা হচ্ছে আমি এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলাম, যখন প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দু তার সরাসরি দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, তাহলে যখন ঘুরে আসবে তখন প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দুতে, তাহলে সরণ তো হবে না। আবার আমি যদি এই পয়েন্ট চিন্তা করতাম তাহলে সরণ হতো এরকম, সর্বনিম্ন দূরত্ব এই রেখা দিয়ে, সোজা রেখা দিয়ে বোঝাতাম। তখন আমরা কী করতাম, এখান থেকে একটা রেখা দিতাম, পিথাগোরাস করা লাগতো, এই যে পিথাগোরাস অধিভূত করা লাগতো, অধিভুজ, সেইভাবে কিন্তু বের করা লাগে। ঠিক আছে, দেন হচ্ছে 29 নম্বর যদি একটু দেখি। 29 নম্বরটা আসলে এটা ভার্নিয়ার ধ্রুবকের যে ব্যাপারটা আছে, এটা মূলত আসলে প্রথম অধ্যায়ের সূত্র। সো আমি এটা নিয়ে এখন আলোচনা করব না, যেহেতু আমি এখন গতি চ্যাপ্টার আলোচনা করছি, তো এর ভিতরে এটা দিয়ে দিয়েছে, তোমরা চাইলে একটু মুখস্থ রাখতে পারো, আমি প্রথম চ্যাপ্টার করালে তখন এটা দেখাবো। আচ্ছা 30 নম্বরটা একটু দেখি। নিচের কোনটি ভেক্টর রাশি? ভাই ভেক্টর রাশি নিয়ে অনেক আলোচনা করছি, এটা আর দেখাতে চাচ্ছি না, বিগত 4টা লেকচার আলোচনা করছি, ওই লেকচারগুলো দেখলে বুঝতে পারবা। দ্রুতি কি স্কেলার রাশি, তাপ স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, বল ভেক্টর রাশি? অবশ্যই বল ভেক্টর রাশি, কারণ ফোর্স প্রয়োগ করলে দিকে প্রয়োগ করা লাগে, যে এই দিকে কিংবা এই দিকে। আর দ্রুতির ব্যাপারটা হচ্ছে আমার এরকম না যে আমার এই দিকে যেতে হবে ওই দিকে যেতে হবে, দিক না, এক্ষেত্রে আমাদের দিক উল্লেখ থাকে দ্রুতি। আর তাপ মনে করো তাপ স্কেলার রাশি, কেন এরকম কোনো বলার দরকার নেই। যেমন ধরো যে কোনো একটা জিনিসকে তুমি তাপ দিচ্ছ, তোমাকে বলার দরকার আছে ভাই উত্তর দিকে এত তাপ দেন, ভাই দক্ষিণ দিকে আপনি এত এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেন, দরকার আছে? তোমার তো বলার দরকার নেই ভাই এত দিকে এই তাপ দেন, বলার দরকার আছে? বা তুমি রান্না করতেছো, মা উত্তর দিকে এত তাপ দেন, এরকম তো বলার দরকার নেই। তোমার আম্মুকে বলতেছো আম্মা আপনি হচ্ছে যে রান্না করতেছেন, আপনি ওই যে আগুনটা আছে ওইটা আপনি উত্তর দিকে দেন, আর কি উত্তর দিকে আগুনটা দেন, বলার দরকার আছে? বলার দরকার নেই। তাহলে এটা স্কেলার আসে। আবার কাজ, আমাকে বলার দরকার আছে ভাই আপনি উত্তর দিকে এত পরিমাণ কাজ করেন, ভাই আপনি পূর্ব দিকে এত পরিমাণ কাজ করেন, বলার দরকার আছে? বলো। সো কিছু জিনিস হলে কমন সেন্স আসলে, বুঝতে পারছো, ভেতর থেকে আসে, তুমি এগুলো মুখস্থ করে মনে রাখতে পারবো না। ঠিক আছে, জিনিসগুলো বুঝে বুঝে পড়বা, মনে থাকবে। আর বল প্রয়োগের জন্য অবশ্যই ভাই তোমার দিক প্রয়োজন হবে। বলবো না যে ভাই আপনি এই দিকে এত ফোর্স প্রয়োগ করেন, এই দিকে এত ফোর্স প্রয়োগ করেন, আমাকে দিক উল্লেখ করতে হবে, নাহলে তুমি ফোর্সের বিষয়টা তুমি বুঝতে পারবে না যে কোন দিকে আসলে প্রয়োগ করতেছি ফোর্সটা। নিচের কোনটি সঠিক সমীকরণ? নিচের কোনটি সঠিক? দেখো ভি ইকুয়াল টু এস টি, এটা কি সম্ভব? আমরা জানি এস ইকুয়াল টু ভিটি সম্ভব, তাহলে ভি ইকুয়াল টু এস টি সম্ভব না। আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার পড়েছি আমরা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সো টি স্কোয়ার নেয়, তার মানে এটাও ভুল। আবার আমরা জানি কি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখন আদিবেগ যদি শূন্য হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2s হতে পারে, ভি স্কোয়ার ইকুয়াল টু 2s সম্ভব। কিন্তু ঘ নম্বরে কী বলা হচ্ছে, দেখো ঘ নম্বরে কী বলা হয়েছে, যে টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু এস, এটা কি সম্ভব আদৌ? জীবনেও সম্ভব না, কারণ আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, কিন্তু এই ভিটা যদি কখনো গড়বেগ হয়, ভিটা কি হয়, গড়বেগ হয়, কখনো কখনো ভিটা গড়বেগ হিসেবে কাজ করে। সো গড়বেগের জন্য কি সূত্র ইউজ করা লাগে, ধরো এ একটা বেগ আছে, এ একটা বেগ আছে, এটা কি ইউ বলতেছি, এদিকে একটা ভি বলতেছি, তাহলে গড়বেগ মানে কি দুইটা বেগের গড়, সো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, অর্থাৎ এই ক্ষেত্রে এই যে আমাদের এখানে টি দিয়েছে, এই জায়গাটা এস দিয়েছে, মানে রিপ্লেস করতে হবে, এস এর জায়গায় টি বলবে, টি এর জায়গায় এস বলবে, তবে তো সঠিক। তাহলে সঠিক সমীকরণ শুধুমাত্র গ নম্বর। এবার আমরা 32 নম্বর দেখি। আচ্ছা ফাইন, দেখো 32 নম্বরে সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, বেশ পছন্দের একটা কোশ্চেন। একটি
মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, তা বলা হচ্ছে 6 সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করবে। কোশ্চেনটা কিন্তু বেশ লজিক আছে কোশ্চেনের ভিতরে। এটা গ্যালিলিওর সূত্র দিয়ে করা লাগবে, কারণ মুক্ত হয়ে পড়ন্ত বস্তু না, বলেছে মুক্ত হয়ে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই গ্যালিলিওর সূত্র ইউজ করা লাগে। সো খেয়াল করো, আমরা একটু আগে দেখলাম যে ভি সমানুপাতিক টি এবং এই সমানুপাতিক টি স্কোয়ার, এই সমীকরণ আমরা শিখলাম। সো একটা জিনিস খেয়াল করবা, যদি আমি কে দিয়ে দিই এখানে, তাহলে এখানে লেখা যায় এইচ ইকুয়াল কে টি স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন দুইটা সমীকরণের জন্য আমি যদি চিন্তা করি, তাহলে H1 T1 এক নম্বর সমীকরণ দিলাম। আমি যদি দুইটা হাইট আর দুইটা সময় চিন্তা করি, তাহলে আমি এরকম লিখতে পারি। সো এই দুইটার ভিতরে আমি যদি একটু কম্পেয়ার করি, আমি যদি লিখি যে 1/2, তাহলে কি পাবো হচ্ছে H1 বাই হচ্ছে H2 ইকুয়াল টু T1 বাই T2। এই যে এটা স্কোয়ার, এটা স্কোয়ার। সো এটাকে লেখা যায় কিভাবে, H1 বাই H2 ইকুয়াল টু T1 বাই হচ্ছে T2 তার হচ্ছে হোল স্কোয়ার। একবার এটাকে লিখতে পারি, দেখো এই যে T1 স্কোয়ার T2 স্কোয়ার আলাদাভাবে রয়েছে, আমি একবারে লিখে দিলাম। ওকে, সো এই জিনিসটা আসলে কী বোঝায়? এটা বোঝায় হচ্ছে, ধরো কোনো একটা বস্তু, এটা হচ্ছে ভূমি, কোনো একটা বস্তু তুমি ফেলে দিয়েছো, আমি বলতেছি যে 5 সেকেন্ড সময়, ধরো এখান থেকে এটুকু নামতে সময় লেগেছে 5 সেকেন্ড, অর্থাৎ T1 ধরে নিলাম 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে তার সময় লেগেছে কতটুকু হাইট অতিক্রম করছে, এতটুকু। H1 ইকুয়াল ধরে নিচ্ছি 25 মিটার, যে 5 সেকেন্ডে সে এতটুকু আসছে। এবার বলছি 6 সেকেন্ডে 5 সেকেন্ড বলছে 6 সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্বে যাবে। এখানে একটা ব্যাপার আছে, তমস সেকেন্ডের একটা ফর্মুলা আছে। সো সেই ফর্মুলাটা আসলে এখানে দেওয়া উচিত হয়নি। এই জিনিসটা আসলে একটু আমি বলবো যে কি বলা যেতে পারে, এই জায়গাটা কোশ্চেন আসলে ভুল বলা যেতে পারে। কেননা যখন 5 সেকেন্ডে তুমি একটা দূরত্ব বের করতেছো, তখন তুমি একটা ধ্রুবক পাবা। ওই ধ্রুবকটা তোমার এই ফর্মুলাতেই অ্যাপ্লাই করা লাগবে। তুমি যখন তমস সেকেন্ডে অ্যাপ্লাই করবো, তখন সেটা হয় না। মূলত এই কোশ্চেনটা ওখানে বলা হবে 6 সেকেন্ডে, তমস সেকেন্ডের জন্য আলাদা ফর্মুলা হয়। এখানে 600 সেকেন্ড বলেছে, এটা আসলে হয়তো ভুল করে লিখছে। এটা হবে 6 সেকেন্ডে বস্তুটা আর কত দূরে যাবে। কেননা গ্যালিলিওর সূত্রে এরকম হবে না যে একটা ধরো তমস সেকেন্ড বাদ দিয়ে একটা তমস সেকেন্ড আর তুমি মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করবে, এটা হয় না আসলে। সো এই জায়গাটা একটু মিস্টেক করছে। সো এই জায়গাটা 6 সেকেন্ড হবে হয়তো। যাই হোক, স্যার কি বলতেছে যে 6 সেকেন্ডে বস্তুটি কি করতেছে, 6 সেকেন্ডে 5 সেকেন্ডে দূরত্ব দেয়, তাহলে 6 সেকেন্ডে বস্তুটি কত দূরত্বে যাবে। তার মানে কি 6 সেকেন্ড মানে এখান থেকে বোঝায়, সবসময় স্থির অবস্থান থেকে বোঝাবে, কিন্তু এখান থেকে 6 সেকেন্ড না, কিন্তু এখান থেকে 6 সেকেন্ড। ধরো এইটা হচ্ছে 6 সেকেন্ড, এই যে 6 সেকেন্ডে, তাহলে সে কি করবে, আমাদের হচ্ছে টোটাল যে এই হাইটটা আমরা বের করব। তাহলে এই হাইটটা বের করে আমাকে H1 বাদ দিয়ে দিতে হবে না। দেখো তো, এই যে 6 সেকেন্ডে আমি H2 ধরে নিচ্ছি, তার মানে 6 সেকেন্ডে সে কি এতটুকু হাইট, আর 5 সেকেন্ডে কি এতটুকু হাইট। তার মানে কি আমার 6 সেকেন্ডে বের করার পরে এই 5 সেকেন্ডের জন্য বের করে দিলে তো আমি এই অংশটা পাবো। কাজে আমি আগে H2 বের করে নিই, তারপরে H1 আমি বের করে দিলে আনসার শেষ। ওকে, দেখো, সো H1 কত, H1 হচ্ছে 25, আর H2 আমি এখানে রেখে দিলাম, আর T1 কত 5, আর এটা হচ্ছে 6 তার হোল স্কোয়ার। তো একটু ক্যালকুলেশন করি, আমরা এটাকে উল্টাই দিই। আচ্ছা, এটা আমি আগে ক্যালকুলেশনই করি, সমস্যা নাই। এটা হচ্ছে 25 বাই হচ্ছে এখানে কত, এখানে হবে 36, ঠিক আছে। ওকে, সো এই যেটা কাটা যায়, দেখো পাশাপাশি থাকলে কাটা যায়। সো H2 ইকুয়াল টু কত, 36 মিটার। তাহলে আমাদের উত্তর হবে কি, এই H2 থেকে H1 বাদ দাও, H2 থেকে H1 বাদ দিলে এই অংশটা পাওয়া যায়। তাহলে 36 মাইনাস 25 তাহলে কত হবে, 11। ধরনের বেশ ভালো কোশ্চেন দিয়েছে, আমার পছন্দ হয়েছে কোশ্চেন গ নম্বরে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো তুমি পারো, তাহলে ধরে নেবে যে হ্যাঁ তুমি আসলে মেধাবী, ঠিক আছে, বা তুমি আসলে ফিজিক্স বুঝো। আচ্ছা, 33 নম্বরে কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে যে একটি বস্তুকে যদি আমি 19.6 ms/-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এরকম একটা জিনিস আমাদের বলা হয়েছে। তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, বাট আমি সেটা তোমাদের একটু দেখাই যে এই সূত্রটা আসলে কি। তোমরা অনেকে এই সূত্র টানা মুখস্থ করবা, তোতা পাখির মতো আমি জানি, বাট জিনিসটা হচ্ছে কি যে একটু বুঝে মুখস্থ করাটা বেটার। হ্যাঁ, দেখো সর্বোচ্চ উচ্চতার ব্যাপারটা খেয়াল করো, যে কোনো একটা বস্তু এখানে আছে ভূমিতে, এখান থেকে যখন কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করতেছি, ধরো এটা হচ্ছে 5 ms/-1 বেগে কোনো একটা বস্তুকে আদি বেগে নিক্ষেপ করে দিলাম। যখন বস্তুটা উপরের দিকে ওঠে, তখন কি আস্তে আস্তে বেগটা কমতে থাকে না। দেখো উপরের দিকে উঠবে, এখানে 4 3 2 1 এক পয়েন্ট, একটা পয়েন্ট এসে এই জায়গাটা হয়ে যাবে, বেগটা হয়ে যাবে 0 ms/-1, অর্থাৎ ওই পয়েন্টে তার বেগটা কাজ করে না, বেগটা কি হয়ে যায়, 0 হয়ে যায়।
যখন বেগটা শূন্য হয়ে যায়, এই পয়েন্টে যখন বেগটা কি হয়ে যায়, যখন শূন্য হয়ে যায়, ভালো করে বোঝো, যখন ওই পয়েন্টে শূন্য হয়ে যায়, যখন বস্তুটার উপরের দিকে উঠতে পারে না, তার মানে এইটাই তার সর্বোচ্চ হাইট, এটাই তার কি সর্বোচ্চ হাইট, এটা তার কি সর্বোচ্চ হাইট, মানে এর বেশি আর উঠতে পারে না। কোনো একটা বস্তুর বেগ যদি আরও থাকতো তাহলে সেটা আরও উপরে উঠতো, শূন্য হয়ে যায় মানে কি তার পক্ষে আর সম্ভব না উঁচুতে ওঠা, মানে ওইটাই তার সর্বোচ্চ অবস্থান। এখন ইউ এবং এইচের ভিতরে একটা সম্পর্ক আছে, মানে বেগে এবং স্মরণের ভিতরে, সেটা কি যে ভি স্কোয়ার ইকুয়াল টু, আমি যখন উপরের দিকে নিক্ষেপ করি তখন এই ত্বরণটা হয়ে যায় মাইনাস জি। যেমন ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে ইউ স্কোয়ার প্লাস 2a, এসের জায়গায় আমরা এইচ ইউজ করি, আর এর জায়গায় আমরা মাইনাস জি ইউজ করবো। কেন? কারণ এ মানে উপরের দিকে নিক্ষেপ করলে ত্বরণটা হয়ে যায় মাইনাস, সেখানে হয়ে যাবে কি 2gh। ফাইন। সো এই যে হাইটে এই জায়গাটা আমাদের বেগটা কত, 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g, এইচটা কি হয়ে যাচ্ছে এইচ ম্যাক্স। মানে বিষয়টা এমন যে এই পয়েন্টে যখন আমি বেগটা 0 বসাবো তখন এইচটাকে লেখা যায় এইচ ম্যাক্স। ক্লিয়ার কি ব্যাপারটা? দেখো যখন আমি বিটা 0 বসাচ্ছি তখন এইচটাকে লিখছে এইচ ম্যাক্স। সো আমি এই পাশে 2g এইচ ম্যাক্সটা নিয়ে আসি, ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার। সো আলটিমেটলি আমি পাচ্ছি কি, আমি পাচ্ছি হচ্ছে এইচ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g। এই সূত্রটাকে মুখস্থ রাখবা, দ্যাটস ইট, হয়ে গেছে। এটা একবারে আমি লিখে দিতে পারতাম, বাট আমি চাইছি এটা একটু বোঝায় মানে সূত্রটা প্রমাণ করে তারপরে বোঝা যায়। যাই হোক, একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তাহলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? তাহলে কোনো বস্তুর আদিবেগ থাকলে তার সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলা যায়। কী করতে হবে? আদিবেগ স্কোয়ার বাই 2g। আদিবেগ স্কোয়ার বাই কি, কোনো বস্তুর আদিবেগ দেওয়া হচ্ছে কত, 1.96 না 19.6 স্কোয়ার বাই হচ্ছে 2g, 2 ইন্টু জি মানে হচ্ছে 9.8। এই ধরনের কোর্সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও দেয়, কাজেই এগুলো ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবা। এই কোর্সগুলো ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে দেয়, ঠিক আছে? আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? কিছু এমসিকিউ দেয়। দেখো এখানে 19.96 কয়টা আছে, দুইটা। 19.96 কয়টা আছে, দুইটা, কারণ এখানে স্কোয়ার আছে। আর 9.8 গুণ 2 মানে কি জানো? এটা 9.8 মানে হচ্ছে 9.8 গুণ 2 মানে হচ্ছে 19.6। ঠিক আছে, কিছু জিনিস একটু মুখস্থ রাখা বেটার। 9.8 গুণ 2 করলে আসলে 19.6 পাবা। সো উত্তর হবে কত, 19.96 মিটার। সো ঘ নম্বর হবে উত্তর। এবার আমরা 34 নম্বর কোশ্চেনটা একটু যদি দেখি, খেয়াল করো। 34 নম্বরে আসলে আমাদের এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে আচ্ছা, সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি। অনেক সুন্দর একটা কোশ্চেন করছে, অনেক সুন্দর একটা কোশ্চেন। তোমাদের আমি যতদূর মনে হয় যে জটিল গতি সম্পর্কে ক্লাস 6 কি ক্লাস 7-এর বইতে মনে হয় আমি দেখেছিলাম যে জটিল গতি নিয়ে এখানে একটা ছোট কথাবার্তা লেখা আছে। পরবর্তী ক্লাসগুলোতে দেখি জটিল গতি নিয়ে কোনো কিছু লেখা নাই, ইভেন ইন্টারমিডিয়েটে তেমন কোনো আলোচনা নাই। বাট মজার ব্যাপার হলো এই জায়গা থেকে বোর্ড পরীক্ষা এমসিকিউ আসতে পারে জটিল গতি নিয়ে। ইভেন বিশেষ ভর্তি পরীক্ষাও তোমার এই জটিল গতির কনসেপ্টে ম্যাথ দিয়ে থাকে, মানে এমসিকিউ দেয় আর কি। তো জটিল গতির কনসেপ্টটা কি আমি তোমাদের একটু ক্লিয়ার করি। এখানে একটা সুন্দর একটা কথা উল্লেখ করে দিয়েছে, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে, ঘূর্ণায়মান যে চাকাটা আছে সেই চাকাটা যদি আমি বিবেচনায় না আনি, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়ার যে গতি, মানে তুমি সোজা পথে যাচ্ছ কিন্তু ঘূর্ণায়মান চাকাটা চিন্তা করতেছো না, কিন্তু সোজা এগিয়ে যাচ্ছ, শুধু সেইটা চিন্তা করছে। মানে বিষয়টা কেমন একটু খেয়াল করো। দেখো কোনো একটা বস্তুর গতি যদি ঘূর্ণন এবং সরল গতি একসাথে হয় তখন সেটা বলা হয় জটিল গতি। যেমন ধরো তুমি যখন সেলাই মেশিনটাকে ঘোরাও, এরকম পা দাও না, পা দাও এইভাবে, যখন পা দাও তখন কি হয়, সেলাই মেশিনটা ঘোরে না, দেখবে সেলাই মেশিনটা কী করে, এভাবে ঘুরতে থাকে। এই যে ঘুরতেছে ঘুরতেছে এটাকে বলা হয় ঘূর্ণন গতি। কী গতি বলা হয়? তুমি যখন পা দিচ্ছ তখন কি হচ্ছে, ঘুরতেছে, চাকাটা ঘুরতেছে, এই ঘোরাটাকে বলা হয় ঘূর্ণন গতি। কি বলা হয়? ঘূর্ণন গতি। শুধু কি এই চাকায় ঘুরে আর কিছু হয় না? যখন যখন চাকাটা ঘোরে তখন সুইটা এরকম ওঠানামা করে না, করে? চিন্তা করো, দেখো এরকম করে ঘুরতেছে, সেলাই মেশিনের চাকাটা ঘুরতেছে। সিমিলারলি এই যে সুইটা উপরে ওঠানামা করে না, যে সুই দিয়ে সেলাই করা হয়। তাহলে অ্যাট এ সেম টাইম এটা হচ্ছে রৈখিক গতি, এটা হচ্ছে রৈখিক গতি, আর এটা ঘূর্ণন গতি। অ্যাট এ সেম টাইম কাজ করতেছে, দ্যাট মিনস সেলাই মেশিনের গতি
জটিল গতি। এবার তোমাকে আরেকটা জিনিস বোঝাই, যেমন ধরো যে সাইকেলের গতি এখানে লিখেছে, আমি এটা একটু বোঝাই। সাইকেল যখন চলতেছে তখন কি হচ্ছে, দেখো সাইকেল যখন চলছে সাইকেল কিন্তু ঘূর্ণন গতি, সাইকেলের চাকা কি গতি, ঘূর্ণন গতি। আবার সাইকেলটা কোথায় চলছে, সরলরৈখিক পথে। তুমি যখন যাচ্ছ তখন তুমি কি আঁকা বাঁকা পথে যাচ্ছ নাকি, তুমি তো সোজা পথে যাচ্ছ, বাঁকা বাঁকা পথেই যাও, সমস্যা নাই। নর্মালি আমরা সরল পথে যাই, তো সরল পথ চিন্তা করলাম, তো সরল পথে যখন তুমি যাচ্ছ সরলরৈখিক গতি। আবার তোমার চাকা ঘুরতেছে, সেটা কি গতি, ঘূর্ণন গতি। সো ঘূর্ণন গতি সরল গতি একসাথে, দ্যাট মিনস সেটা হবে জটিল গতি। কিন্তু এখানে আমাদের চাকাটা বাদ দিয়ে দিয়েছে, চাকার যে ঘূর্ণনটা আছে ওই ঘূর্ণনটা আমার আপাতত বাদ, কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে। তাহলে ঘূর্ণন থেকে মানে জটিল গতির একটা অংশ ঘূর্ণন অংশ, আর একটা হচ্ছে সরলরৈখিক অংশ। ঘূর্ণন অংশটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে থাকে কোনটা, সরলরৈখিক বা চলন গতি, দ্যাট মিনস চলন গতি। সো আমরা 34টা দেখলাম, আমরা আরেকটা জিনিস দেখবো 35 নম্বর দেখে আজকে ক্লাসটি স্টপ করে দেব। পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করে কে, এটা সবাই জানি নাকি, এটা আবার নতুন করে কিছু দেখানোর আছে? গ্যালিলিও। আইনস্টাইনের জিনিসপত্র কি জানো তোমরা? হয়তোবা এখানে এমন আলোচনা নাই। তো আইনস্টাইন না একদিন গল্প করবো তোমাদের সামনে, আইনস্টাইন কী কী জিনিস আসলে প্রমাণ করে গেছেন সেটা হয়তো তোমাদের মাথায় ঢুকবে না, কিন্তু আমি কিছু সিম্পল জিনিসপত্র দিয়ে রিয়েল লাইফের কিছু উদাহরণ দিয়ে বোঝাবো, যেটা তুমি একদমই ইজিলি বুঝতে পারবে যে আসলে উনি কী বলতে চাইছিলেন, যেটার কারণে তিনি এখনও সেরা হয়ে আছেন বিশ্বে এবং তিনি নোবেল পুরস্কারও পাইছিলেন। তো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো, ঠিক আছে? কোপার্নিকাসের বিষয়ে একদিন শেয়ার করবো। মানে বিজ্ঞানীদের নিয়ে দেখা যাচ্ছে তোমাদের একটা ভিডিওটা তোমার জানার আগ্রহ থাকে, যদিও তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, তারা হয়তো বা শুনবা না। যারা হচ্ছে নিউ 9 বা ক্লাস 10-এ উঠছো হয়তো বা, তারা হয়তো বা জিনিসগুলো হয়তো বা ইন্টারেস্টেড। যাই হোক, সো আমি এখানে শেষ করতেছি। 35টা এমসিকিউ মোটামুটি আমাদের হলো 5টা ক্লাসে। নেক্সট হচ্ছে আমরা পরের 36 নম্বর থেকে আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং হচ্ছে গতিবিদ্যার শেষে মানে দেখো আমি 35টা এমসিকিউ করাইছি, ঠিক আছে, বাট তুমি এখন দেখবা যে এই 35টা এমসিকিউর কনসেপ্টকে কাজে লাগিয়ে তুমি দেখবা যে অনায়াসে তুমি মানে 150-200 এমসিকিউ ইজিলি সলভ করতে পারবা, দেখবা করে ফেলতে পারবা। সামনে হয়তো বা আমার মাত্র 2 বা 3টা ক্লাস নেওয়া লাগবে, আর দেখা যাচ্ছে আমি 10টা বা 15টা এমসিকিউ সলভ করবো। এরপরে দেখবে যে শুধু মুখে মুখে বলে দেবো যে দেখো আগের লেকচার এটা করেছি, আগের লেকচার এটা করেছি, মিলাই নিও, এটাই হবে। তার মানে এটা বোঝাচ্ছে কি যে বোর্ডের এমসিকিউ দেখা যাচ্ছে তুমি 50টা বা 60টা অ্যানালাইসিস করে সলভ করলে আর কিছু লাগে না। আসলে গতিবিদ্যার চ্যাপ্টারটা বড়, আর তাছাড়া 21 ব্যাচে এখান থেকে যেহেতু শর্ট সিলেবাস ছিল সেখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। আর এরপরে চ্যাপ্টারগুলো দেখবা যে আসলে 21 ব্যাচে যেহেতু কোশ্চেন করে নাই ওই অধ্যায় থেকে, তো দেখা যাচ্ছে আমাদের অত এমসিকিউ করাও লাগবে না। তো যাই হোক, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। সামনের ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।